লেখিকা ব্রততী সান্যালের চতুর্ভুজ। দাদা, ওই ব্লু টি শার্টটা দেখান তো। দেখ দেখ উর্মি, দারুণ মানাবে না অভিকে? উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে কাজরি। গড়িয়াহাটের একটি দোকানে পুজো শপিংয়ে এসেছে ওরা। উর্মি ও কাজরি সেই স্কুল লাইফ থেকে হরিহর আত্মা বলা যায় আর কি। স্কুল পাশ করে দুজনেই ভর্তি হয় সেম কলেজে, একই বিষয় নিয়ে, ইংরেজি সাহিত্যে। এখন দুজনেই 32, বন্ধুত্ব সেই সমানভাবেই অটুট। দুজনের বাসও কলকাতাতেই, জায়গাটা সেম নয় যদিও, একজন দমদম অন্যজন বালিগঞ্জ। টি শার্টটা দেখে সামান্য নাক কুচকোয় উর্মি, বলে ওঠে, না না, এটা নিস না, অভির চয়েস জানি আমি, ওর এটা পছন্দ হবে না, দাঁড়া আমি চুজ করে দিই। বলে পুরো দোকান চষে হালকা মেরুন রঙের একটা জামা চুজ করে কাজরির হাতে তুলে দেয়। একগাল হেসে বলে, এটা তোর ফেভারিট কালার, এটাই নে, বুঝলি? এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা হিংসের অনুভূতি খেলে যায় কাজরির মনের মধ্যে। এখনো এত আদিক্ষেতা কেন? মাঝে মধ্যে মনে হয় সোহমের থেকে অভির কেয়ার বেশি করে উর্মি। থম মেরে যায় সে। অবশ্য খানিকক্ষণ বাদে উর্মির বোকা বোকা জোকসের পাল্লায় পড়ে হেসেই ফেলে। ভাবে, ইস কি সব বেকার চিন্তা করছিলাম, ধুস, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ওয়াও, দারুণ হয়েছে টি শার্টটা, উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে অভি। সেদিন যে দুটো কিনে এনেছিলে মায়ের সঙ্গে গিয়ে, তার চেয়ে অনেক বেটার। তোমার মেরুন শিফনটা যেদিন পরে বেরোবে, আমি সেদিন এটা পরবো, বেশ ম্যাচিং হবে, তাই না? মুখ কালো হয়ে যায় কাজরির। হ্যাঁ, পছন্দ তো হবেই, উর্মি চুজ করে দিয়েছে যে। কণ্ঠস্বরে ব্যঙ্গের ছোঁয়া খেলে যায় তার। একটু চুপ করে যায় অভি। ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার বউটা কি কিউট, পুরো গাবলু গুবলু টেডি বিয়ার একটা। কাল তো রবিবার, চলো লং ড্রাইভে যাই, অনেক দিন যাইনি। রোমান্সটা যেন আস্তে আস্তে কেমন হারিয়ে যাচ্ছে জীবন থেকে। একটা গল্প লিখলাম এই নিয়ে সেদিন আমার ব্লগে, পড়েছো? উর্মি পড়েছে তো, তাহলেই হবে। আমি পাতি গৃহবধূ, অশিক্ষিত, অত সাহিত্য বুঝি না। শ্লেষ মিশিয়ে কথাগুলি ছুড়ে দিয়ে রান্নাঘরে চলে যায় কাজরি। চাকরি করেনি সে নিজের ইচ্ছেতেই, বাড়িতে আরামে থাকবে আর মন দিয়ে ঘর সংসার করবে বলে, কিন্তু মাঝে মধ্যে বড্ড আফসোস হয়। একই কলেজে একই স্ট্রিমে পড়াশোনা করে প্রফেসর উর্মিকে দেখে কি বছর চারেকের বাবুই তার দিদিমার বাড়ি ঘুরতে গেছে, তাই আজ ফ্ল্যাটে শুধু সে আর অভি। ভেবেছিল দুজনে চুটিয়ে প্রেম করবে উইকেন্ডটা। লং ড্রাইভের প্ল্যানটা আগেই ছিল ওর মাথায়, কিন্তু মনটা এমন অদ্ভুত তেতো যে কেন হয়ে গেল। একরাশ মন কেমন নিয়ে সবজি কাটতে থাকে কাজরি। ঘর থেকে হঠাৎ অভির পিয়ানোর শব্দ কানে পৌঁছয় তার। দুর্দান্ত বাজায় ছেলেটা, তবে কি ওর রাগ ভাঙানোর জন্যই? রাগ মুছে গিয়ে আলতো হাসি ফুটে ওঠে ওর মুখে। রান্না ভালো হয়নি, নুনটা বড্ড বেশি। বেজার মুখে বলে ওঠে সোহম, ভালো হয়েছে, যা রেঁধেছি তাই খাবে। পারবো না অত, রেগে গিয়ে বলে ওঠে উর্মি। মুহূর্তে গুটিয়ে যায় সোহম, আমতা আমতা করে বলে, না না, এই তো খাচ্ছি, খুব খারাপ হয়নি। পারফেক্ট রান্না পেতে হলে হাউসওয়াইফ বিয়ে করনি কেন সম্বন্ধ করে? কলেজ লাইফে তো আমার পিছনে ফেউয়ের মতো পড়েছিলে, আর এখন দেখছি কিছুই পছন্দ হয় না। মিনতি দিয়ে আসেনি, কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি, এই কি যথেষ্ট নয়? ঝাঁজের সঙ্গে বলে ওঠে উর্মি। চুপ করে থাকে সোহম। হ্যাঁ, কলেজ লাইফ থেকেই তাদের প্রেমের সূত্রপাত। ফিজিক্স ডিপার্টমেন্টের নিতান্তই সাদামাটা ছাত্র ছিল সে। স্লিম স্টাইলিশ উর্মিকে ফ্রেশার্সে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল সে। তখন কি ভেবেছিল রান্নার টেস্ট নিয়ে কিছু বলতে গেলে ভবিষ্যতে এত কথা শুনতে হবে তাকে? অবশ্য না, উর্মি ভালোবাসে তাকে, যথেষ্টই জানে সে, কিন্তু মেয়েটার তেজটা বড্ডই বেশি। সোহমের বাবা মায়ের সঙ্গেও মানাতে পারল না সে। কলেজের দিনগুলো বড্ড রঙিন ছিল। সে, উর্মি আর কাজরি বড্ড ভালো বন্ধু ছিল। 1 বছরের সিনিয়র হলেও কলকাতার এমন কোনো জায়গা ছিল না যেখানে ওরা কলেজের 3 বছরের মধ্যে ঘোরেনি। উর্মি কি একটু নম্র হতে পারে না? একটু শান্ত স্নিগ্ধ, একটু মেয়েলি, অনেকটা কাজরির মতো। তোমার ফেভারিট ক্যারামেল কাস্টার্ড বানিয়েছিলাম, খেয়ে নাও। ঠক করে বাটিটা টেবিলে রাখে উর্মি।
হতবাক হয়ে বলে ওঠে সোহম, আরে বাহ, এই যে বলছিলে রান্না পারো না, কবে শিখলে এটা? কাজরি শিখিয়েছে, ও অভির জন্য বানায় মাঝে মধ্যে, তাই আমিও ভাবলাম তোমার জন্য ট্রাই করি, দেখো একটু খেয়ে। বাচ্চাদের মতো সরলভাবে হাসতে হাসতে বলে ওঠে উর্মি। হঠাৎ যেন সোহম একটু গম্ভীর হয়ে যায়। অভির নামটা শুনলেই যেন কেমন রাগ রাগ ফিলিং হতে থাকে। কিন্তু সে তো উর্মির প্রেমিক ছিল না কোনোদিন, তাও কেন এমন হয়? নিজেকে প্রশ্ন করেও উত্তর পায় না সোহম। আসলে হ্যান্ডসাম ও ট্যালেন্টেড অভির পাশে নিজেকে বোধহয় বড্ড সাধারণ মনে হয় তার। আচ্ছা, উর্মির এমন মনে হয় না তো? এটাই বোধহয় সবচেয়ে সোহমের জীবনের সবচেয়ে বড় আশঙ্কা। ল্যাপটপ বন্ধ করে 12:30 নাগাদ বেডরুমে এসে ঢোকে সোহম। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল। নিষ্পাপ মুখে ঘুমিয়ে রয়েছে উর্মি। আজ সারা দুপুর বিকেল সন্ধে শপিং করে কাটিয়েছে, ক্লান্ত তো হবেই। শুয়ে ঘুম আসে না সোহমের। কলেজ লাইফের কথা বড্ড মনে পড়তে থাকে। হ্যাঁ, ক্যাবলা ছিল সে, খুব সাধারণ, তবু উর্মিকে পটাতে বিশেষ বেগ পেতে হয়নি। আসলে স্বভাবে ডমিনেন্ট উর্মি বোধহয় চিরকালই বেচারা বাধ্য একজন জীবনসঙ্গী চেয়েছিল, যে মুগ্ধ চোখে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, ওকে জীবনে পেয়ে ধন্য হয়ে যাবে, সব হুকুম তামিল করবে। তাই বোধহয় ওর প্রপোজালটা অত সহজে এক্সপেক্টেড হয়ে গিয়েছিল। অন্যদিকে ওর বেস্ট ফ্রেন্ড কাজরি ছিল একদমই বিপরীত। চুপচাপ নরম সরম মেয়েটা চিরকালই শক্ত একটা কাঁধ চেয়েছিল ওর পাশে দাঁড়ানোর জন্য, যে বয়সে একটু বড় হবে, দরকার হলে ওকে শাসন করবে, আবার ভালোবাসবে, যার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে কাজরি, যাকে জীবনে পেয়ে সে নিজেকে লাকি মনে করবে, আর যে ভীষণ সুপুরুষ হবে। কিন্তু এমন সর্বগুণ সম্পন্ন ছেলে খুঁজে না পাওয়ায় সিঙ্গেল লাইফই কাটাচ্ছিল বেচারি। এটা কি জামা পরে এসেছো আজ? আর এই ভুঁড়িটা একটু কমাও সোহম, দিনরাত গান্ডে পিণ্ডে গেলাটাকে একটু কমানো যায় না? আমার পাশে তো মানাচ্ছেই না তোমায় আজকাল। প্রায়ই ঝগড়া ঝামেলা হতো ওদের মধ্যে, সাক্ষী থাকতো কাজরি। তবে উর্মির বেস্ট ফ্রেন্ড হলেও ও কিন্তু সাপোর্ট করতো সোহমকেই। বড্ড মায়া হতো ছেলেটাকে দেখে। বেচারা সারাদিন চেষ্টা করে যেত উর্মির মনের মতো হয়ে উঠতে, ঝাড়ও খেত, অবশ্য মাঝে মধ্যে নিজেও মেজাজ হারিয়ে ফেলতো। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। খেকিয়ে উঠতো সে। সেদিনই দেখলাম ফেসবুকে রন নামে একটা ছেলের সঙ্গে কত চ্যাট করেছো, প্রত্যেকটা পিকে কত লাইকস কমেন্টস, কত ছেলের আধিক্যেতা। শুধু আমি বোকা রয়ে গেলাম। আফসোস ঝরে পড়তো সোহমের কণ্ঠে। বড্ড ঝগড়া হতো ওদের, সামান্য সামান্য বিষয়ে, মিলের থেকে অমিলই বেশি। সপ্তাহে 3-4 বার ব্রেকআপ, প্যাচ আপ। সম্ভব নয় ওর সঙ্গে অ্যাডজাস্ট করা, বড্ড বোরিং, গ্রাম্য, বিরক্ত লাগে ওকে। উর্মির কথা শুনে রেগে যেত কাজরি। তো ছেড়ে দে ওকে, নিজের মতো বাঁচতে দে, শান্ত ঠান্ডা মেয়ে খুঁজে নিতে দে। যথেষ্ট ভালো ছেলে সোহমদা। ব্যাস, তোর সঙ্গে ম্যাচটা হয়নি, সে নাই হতে পারে। এভাবে বারবার সম্পর্ক ভেঙে গড়ে কি লাভ? বেকার কষ্ট পাচ্ছে ছেলেটা, বারবার হার্ট করা বন্ধ কর, বলে উঠত সে। এই শোন, কার বন্ধুরে তুই, আমার না ওর? তোর লজ্জা করে না সর্বক্ষণ ওর হয়ে কথা বলতে? মেজাজ হারিয়ে বারবার চেঁচিয়ে উঠত উর্মি। এতই যখন পীড়িত, যা না কর ওই উল্লুকটার সঙ্গে প্রেম, দুদিনে বাস্তব বুঝে যাবি। আর কষ্ট শুধু ও পায় তাই না, আমি তো আনন্দে আছি। বেগতিক দেখে চুপ করে যেত কাজরি। তখন ওদের ফাইনাল ইয়ার, আর সোহম সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। একদিন তুমুল ঝগড়া উর্মির একটা লেট নাইট পার্টিতে যাওয়া নিয়ে। স্মার্ট কিছু বন্ধু ছিল উর্মির, সোশ্যাল মিডিয়া থেকে আলাপ। হঠাৎ একদিন তাদের সঙ্গে সারা রাত আনন্দ করার ইচ্ছে হলো খামখেয়ালি মেয়ের। বিপদ হতে পারত, তবে হয়নি। বন্ধুগুলো অতটাও খারাপ ছিল না, জাস্ট লাগাম ছাড়া ছিল বড্ড, ঠিক যেমন উর্মি চাইতো। সারা রাত টেনশন করে অসম্ভব রেগে গিয়ে 6 মাসের জন্য মুখ ফিরিয়ে নিল সোহম। বড্ড রেকলেস তুই, আমি পারবো না রে তোর সঙ্গে, ভালো থাকিস, স্মার্ট প্রেমিক খুঁজে নিস, বলে চুপচাপ চলে গিয়েছিল সে। কাজরি শত চেষ্টা করেও পারেনি আটকাতে। হাহা, যাচ্ছে যাক, দুদিনে পেয়ে যাব বেটার অপশান। ঠোঁট উল্টে ব্যাকা হাসি হেসে বলেছিল উর্মি। কিন্তু ঠিক 2 দিন পর থেকে মন খারাপ ও কান্নাকাটি শুরু। মনে মনে সত্যি ভালোবেসে ফেলেছিল যে। সোহমের মুঠোফোন তবু উত্তরহীন।
বল না ওকে একবার ফিরে আসতে, আমি আর অত চিন্তায় ফেলবো না ওকে। মরিয়া হয়ে কাজরিকে বলতে থাকে উর্মি। সোহম তবু নিজের সিদ্ধান্তে অনড়। উর্মিও বাধ্য হয়ে অ্যাডিক্টেড হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাই বেব, ক্যান উই টক? রোববার দুপুরে অনলাইন ছিল, হঠাৎ উর্মির মেসেজ বক্সটা টুং করে ওঠে। ওফ, অভিরূপ বসু, ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, হবিস পিয়ানো বাজানো, গল্প লেখা, ট্রাভেল করা। হ্যান্ডসাম চশমা পরা পুরুষটির প্রোফাইলে চট করে একবার চোখ বুলিয়ে নেয় উর্মি, তারপর স্মাইলি সহ রিপ্লাই করে হাই। বাট যে কারোর মুখে বেব কথাটা শুনতে আমার খুব একটা ভালো লাগে না, স্পেশালি যখন প্রথমবার কথা হচ্ছে। ওকে, বাট ইউ আর ট্রুলি বিউটিফুল, আই মাস্ট সে। স্মাইলি সহ উত্তর আসে থ্যাঙ্কস, বাট এই সেম কথা আগে কতজনকে বলেছেন শুনি? টাইপ করে উর্মি। হ্যান্ডসাম ডাক্তারটির সঙ্গে চ্যাট করতে মন্দ লাগছে না তার। অনেস্টলি অনেককে, বাট আপনার মতো সুন্দরী প্রথমবার দেখলাম, এটা স্বীকার করতেই হবে। মানে জাস্ট একটু আগেই আমার একটা ব্রেকআপ হলো, মনটা খারাপ ছিল, আপনাকে দেখে আবার জীবনটা রঙিন লাগছে, আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে। মেসেজটা পড়ে হা হয়ে যায় উর্মি। চূড়ান্ত রকম ফ্লার্ট করতে পারে তো ছেলেটা। তখনই স্ক্রিনশট তুলে কাজরিকে পাঠায় সে, দেখ দেখ, দিস গাই সিমস ইন্টারেস্টিং, ক্যাপশন সহ। সেই আলাপ শুরু। চূড়ান্ত হ্যান্ডসাম ছেলেটির জীবনে মেয়ের অভাব হয়নি কোনো দিনই। সম্পর্ক ভাঙা গড়া ওর কাছে নিছক খেলা ছাড়া কিছুই ছিল না। তবে কাউকেই বোধহয় সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসতে পারেনি। স্টাইলিশ উর্মিকে দেখে আকৃষ্ট হয়ে পড়েছিল অভি। নেশার মতো চ্যাট করতে শুরু করে দেয় দিন রাত। উর্মিরও মনে হতে থাকে বড্ড পারফেক্ট ম্যাচও। এমন ছেলেকেও এতদিন খুঁজছিল, কিন্তু সোহমকে মন থেকে মুছতে পারছিল কই। ও যে ফার্স্ট লাভ, দোটানায় ভুগতে থাকে সে। তাই অভি দেখা করতে চাইলেও ইচ্ছে করে এড়িয়ে যায়। ঠিক তখনই সোহম ফিরে আসে ওর জীবনে। সে নিজেও যে বড্ড মিস করছিল উর্মিকে, হোক না চঞ্চল মুখরা, কিন্তু ভালোবাসাটা তো সত্যি ছিল। যে রিলেশনশিপে এত টান, তাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? ভুলে যাওয়া যায় না সমস্ত তিক্ততা? বাহ, টানা 5 মাস ধরে অভির সঙ্গে টাইম পাস করে এখন সোহমের কাছে কেটে পড়ছিস আবার। ওর কথা একবারও ভাবলি না? প্যাচাপের কথা শুনে অবাক হয়ে বলে ওঠে কাজরি। কোনোদিন প্রেম না করা মেয়েটির কাছে কমিটমেন্ট, রিলেশন এইসব জিনিসগুলো বড্ড সিরিয়াস। টাইম পাস শব্দটা ওর কাছে প্রায় অস্পৃশ্যই বলা যায়। আমি কি করতাম বল? ভালোবাসি তো সোহমকেই। হ্যাঁ মানছি, অভির জন্য আমার মনে স্পেশাল একটা জায়গা আছে। হয়তো ভুলতেও পারবো না ওকে কোনোদিন, বাট ওর সঙ্গে জীবন কাটানো যায় না। ও নিজেও ফ্লার্ট করেছে যথেষ্ট, ভালোবাসেনি কোনোদিনই। সো জাস্ট চিল, আর বোকা বোকা ক্রাশগুলোকে ছেড়ে এবার নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খোঁজ। কাজ ঝাঁকিয়ে হেসে কথাগুলি বলে উর্মি, তারপর সোহমের সঙ্গে দেখা করতে চলে যায়। অভির নামটা শুনলেই অসহ্য লাগছে আমার। প্লিজ ব্লক কর ওকে উর্মি, প্লিজ। চরিত্রহীন ছেলে একটা, এত মাস ধরে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফ্লার্ট। ছি ছি। আবার মেসেজ করে অনলাইন আসছো না কেন জিজ্ঞেস করছে। হঠাৎ কলেজের করিডোর থেকে সোহমের গলা কানে আসে কাজরির। উফ, আবার শুরু হয়ে গেল অশান্তি। উর্মিটাও তেমনি ন্যাকা। অভির ব্যাপারে সব ডিটেলস বলারই বা কি আছে সোহমকে? এখন জাস্ট যোগাযোগটা সীমিত করলেই তো মিটে যায়। হ্যাঁ রে, সব চ্যাটই দেখিয়ে দিয়েছি। আফটার অল আই লাভ সোহম। ওর থেকে কিছু লুকোতে ইচ্ছেই করছিল না, আর ওর কথা মতো ব্লকই করে দিয়েছি। না হলেও বলছিল ফোন করে ইনসাল্ট করবে অভিকে। আমি সহ্য করতে পারতাম না সেটা। আই লাইক হিম এ লট রে। ওর নিজের মতো ভালো থাকুক, পছন্দ মতো প্রেমিকা খুঁজে নিক। কাঁদো কাঁদো গলায় বলে ওঠে উর্মি। কাজরির খারাপ লাগতে থাকে অভির জন্য। আচ্ছা সত্যি কি ছেলেটার একটুও খারাপ লাগছে না ব্লকড হয়ে? সমস্ত চ্যাটগুলো পড়ে কাজরির মনে বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল উর্মি আর অভির একটা গভীর রিলেশন গড়ে উঠবেই উঠবে। তারপরও এত ক্যাজুয়ালি সরে আসা যায়? সন্ধেবেলা বাড়ি এসে অভিরূপের প্রোফাইলটা খুলে মন দিয়ে দেখতে থাকে কাজরি। না, ছেলেটা সত্যি হ্যান্ডসাম। সোহমকে ওর তুলনায় বড্ডই সাদামাটা লাগে। ডিপি আর কভার ফটো ছাড়া আর কিছুই পাবলিক করা নেই। আচ্ছা ওর কি মন খারাপ লাগছে না একটুও? আমতা আমতা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় কাজরি। আসলে সুপুরুষদের প্রতি বরাবরই ওর দুর্বলতাটা একটু বেশি। এতদিন মধ্যেখানে উর্মি ছিল বলেও এগোতে সাহস করেনি। হাই, উর্মির বেস্ট ফ্রেন্ড তাই তো? মুহূর্তে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয়ে মেসেজ বক্সটা টুং করে ওঠে।
হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? দুঃখ হচ্ছে না? টাইপ করে প্রশ্ন করে কাজরি। না, খারাপ লাগছে একটু। ওর জন্য আমার মনে স্পেশাল একটা অনুভূতি তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু জোর করে তো কাউকে আটকে রাখা যায় না। প্লাস আমার এমন বিচ্ছেদের অভ্যেস আছে, মন দিয়ে পিয়ানো বাজালেই সব দুঃখ দূর হয়ে যায়। বাই দ্য ওয়ে, খোঁজটা কি উর্মি নিতে বলল? ওপার থেকে রিপ্লাই ভেসে আসে, না আমি নিজে থেকেই আর কি, দুঃখ করবেন না, পেয়ে যাবেন ভালো মেয়ে। উত্তর দেয় কাজরি। ঠিক তখনই ডিপি বদলালো অভিরূপ। নেভি ব্লু টি শার্টে কি অসামান্য হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে। চোখে রিমলেস চশমা, ব্রাউন চুল, হালকা দাড়ি, উদাস দৃষ্টি। উফ, আপনি খুব কিউট। উর্মি বলতো একদম নাকি গাবলু গুবলু টেডি বিয়ারের মতো। উর্মি বলতো প্রেমিক নেই বোধহয়, তাই না? হঠাৎ প্রশ্ন করে বসে অভিরূপ। ভীষণ লজ্জা পেয়ে যায় কাজরি। একটু যেন ভালো লাগার অনুভূতি স্পর্শ করে যায় ওকে। আবার ক্রাশ খেয়ে গেল কি ও তবে? উর্মি শুনলে রাগ করবে না তো? তাই নাকি রে ভাই, দেখা করলি অভির সঙ্গে? আগে একবারও বললি না তো এই তোর বন্ধুত্ব। ভাই কর না এবার প্রেমটা কর। উচ্ছ্বাসিত হয়ে বলে ওঠে উর্মি। হ্যাঁ, বেশ কয়েকবার এর মধ্যে দেখা করেছে কাজরি আর অভিরূপ। ছেলেটার ব্যক্তিত্ব ওকে চুম্বকের মতো টেনেছে। খুব একটা স্লিম আর স্টাইলিশ না হলেও নিজেকে সুশ্রী বলেই জানতো কাজরি। কিন্তু অভিকে দেখার পর থেকে নিজেকে ওর পাশে কেমন যেন ম্লান মনে হচ্ছে ওর। ছেলেটা যেন সব দিক দিয়ে বেস্ট। কাজরিকেও পছন্দ করছে, ওর সঙ্গটা পছন্দ করছে সেটা ঠিক, কিন্তু কাজরি তো ভালোবেসে ফেলেছে ওকে। এই প্রথমবার গভীরভাবে প্রেম সাগরে ডুব দিয়েছে। সেটা হয় না উর্মি? ওর সঙ্গে প্রেম করলে তোর সঙ্গে আমার বন্ধুত্বে চিড় ধরে যদি। প্লাস ওর অনেক বান্ধবী। আমাকে কতদিনই বা ভালো লাগবে বল? তারপর হয়তো ছুঁড়ে ফেলে দেবে। তোর যদি খারাপ লাগে আমার সাথে ওকে দেখতে। মুখ কালো করে বলে ওঠে কাজরি। আরে বাবা, আমি সোহমকেই ভালোবাসি। আমি খুব খুশি হব তুই অভির জীবনে গেলে। আর মজার ব্যাপার হলো সোহমও ভীষণ খুশি হবে। দাঁড়া, আমি ফোন করব অভিকে, কথা বলবো এই বিষয়ে। সোহম রাগ করবে না আর দেখিস। আসলে জানিস তো, বড্ড ভালোবাসার জন্য ক্রেভ করে ছেলেটা। বাবা মা দুজনেই ব্যস্ত ডাক্তার, ছোট থেকে হস্টেলে বড্ড একাকিতে ভুগেছে অভি। সেটা কাটাতেই অসংখ্য প্রেমিকা, মাঝে মধ্যে মদ্যপান, ও একটু ভালোবাসা চায় রে। আর তোর মতো নরম মনের মেয়েই দিতে পারিস সেটা। আমি কথা বলবো অভির সঙ্গে, ডোন্ট ওয়ারি। উর্মির কথা শুনে লজ্জায় রাঙা হয়ে যায় কাজরির মুখটা। মনে যেন খুশির বাজনা বেজে ওঠে। সুসজ্জিত ফ্ল্যাটের বারান্দায় বসে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিল কাজরি। একটু আগেই একচোট ঝগড়া হয়ে গেছে অভির সঙ্গে। কিচেনের কাজকর্ম সেরে এসে বেডরুমে সবে ঢুকেছে কাজরি, দেখে মুঠোফোনে টাইপ করতে করতে দিব্যি হাসছে অভি। উর্মি মেসেজ করছে, আবার ঝগড়া করেছে সোহমের সঙ্গে। এই মেয়েটার বদলালো না কোনোদিন। ব্যাস, এখন ওর মুড ঠিক করো বসে বসে। ওকে দেখে ফুর্তির মেজাজে বলে ওঠে অভি। হঠাৎ মাথা গরম হয়ে যায় কাজরির। কেন আজকাল উর্মি বড্ড বেশি ঢুকে পড়ছে ওর আর অভির মধ্যিখানে? উর্মির বেস্ট ফ্রেন্ড তো, তবে সোহমের সঙ্গে ঝগড়া হলে আজকাল অভিকে কেন টেক্সট করে? কাজরিকে চুপ থাকতে দেখে আবারও উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে অভি, জানো তো, উর্মি সাজেস্ট করছিল আমরা দুজন আবার একটা জয়েন্ট উপন্যাস লিখি। মানে আমার পেজেই পোস্ট করব। মনে আছে সেই আগের বার কলঙ্ক রাত গল্পটা কত হিট করেছিল? হ্যাঁ, সবই হিট করেছিল, শুধুই আমার আর তোমার জুটিটা বাদে। অল্প হেসে বলে উঠল কাজরি। কেন যে যেচে উর্মি তোমার সঙ্গে আমার বিয়েটা অ্যারেঞ্জ করলো অত উৎসাহ নিয়ে। এখন নিশ্চয়ই বেচারি ভীষণ রিপেন্ট করছে। ওই জন্যই বোধহয় সোহমের সঙ্গে এত ঝগড়া। বিদ্রূপ ছুঁয়ে দিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে শুয়ে পড়ে কাজরি। বুকটা যেন ফেটে যাচ্ছে ওর। কি সব আজে বাজে বকছো, এই কথাগুলো কোনো মানেই হয় না। আসলে তুমি জেলাস, বুঝলে তো? উর্মির প্রতি ভীষণভাবে জেলাস। নিজে তো চাকরি বাকরি করলে না, কিছু লেখালেখি নিয়েও এগোলে না। এখন আর অপরকে হিংসে করে কি হবে? গেট এ লাইফ ভেসে আসে বেডরুম থেকে। একদম ঠিক। চোখে জল নিয়ে কেটে কেটে বলে কাজরি। ভেবেছিলাম মন দিয়ে সংসারটা করব, স্বামীকে ভালোবেসে তাকে প্রত্যেক ক্ষেত্রে সাপোর্ট করে জীবনটা কাটিয়ে দেব। তুমি জটিল অপারেশন করলে আনন্দটা আমার হয়, তুমি অ্যাওয়ার্ড পেলেও তাই। কিন্তু আর তা হলো না। আসলে ভুলেই গিয়েছিলাম স্বামীর তো মনই অন্যদিকে। আমাকে বিয়ে করাটা তো জাস্ট একটা নাটক মাত্র, রিচুয়াল মাত্র। হৃদয়ে তো অন্য কেউ বাস করে। তবে কাউকে জোর করে আটকে রাখার অভিরুচি আমার নেই। আর ইচ্ছে করলে উর্মির চেয়ে বেটার কেরিয়ার গড়তেই পারি। সো অল দ্য বেস্ট ডক্টর অভিরূপ বোস। আমি কাল সকালেই ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি। এদিকে তো আর এক কাহিনী চলছে। এটা কি উর্মি? তোমার কি মনে হয় না ড্রেসটা বড্ড এক্সপোজিং? এটা তোমার বন্ধুর রিসেপশন পার্টিতে? পাগল হলে তুমি?
রাতের নিস্তব্ধতা ছাপিয়ে ওদের বেডরুম থেকে ভেসে আসে ঝগড়ার শব্দ। সেই কলেজ লাইফ থেকে আমার পোশাকের পেছনে পড়ে থাকো তুমি সোহম। ওয়ান পিসের মর্ম তোমার মতো গেয়েও ছেলে আর কি করে বুঝবে বলো তো? কই কাজরিও তো এমন পোশাক পরে মাঝে মধ্যে, ফিগার ভালো নয় তাও। অভি কিছু বলে? লজ্জা হওয়া উচিত তোমার নিজের স্ত্রীকে এভাবে নিষেধাজ্ঞায় বেঁধে রাখার জন্য। আর অবশ্য কী বা আশা করবো একটা মামুলি মাস্টারের থেকে? কোথায় অভি অত বড় সার্জেন, আর কোথায় এ? অসম্ভব তাচ্ছিল্য করে থেমে যায় উর্মি। হাতে ধরা ব্ল্যাক নেট দেওয়া ওয়ান পিস ড্রেসটা বড় শখ করে কিনেছিল। হ্যাঁ, কাজরিও পরে এমন পোশাক, কিন্তু সেগুলি এতটা রুচিহীন নয়। ওর একটা ক্লাস আছে অন্তত। এতদিন পর্যন্ত জানতাম তোমারও আছে, কিন্তু আর হ্যাঁ, কি বলছিলে আমি পাতি মাস্টার? কিন্তু তুমিও তো মাস্টার নি। ও সেই নিয়ে কত গর্বই না করো, নাকি ছেলে আর মেয়ে মাস্টারের তারতম্য জাজ করতে বসছো আজকাল মিস ফেক ফেমিনিস্ট? বিদ্রুপ ঝরে পড়ে সোহমের কণ্ঠস্বর থেকেও। হাহা, গেট লস্ট। আসলে আমার মতো ফ্লেম অফ ফায়ারকে ডিজার্ভই করো না তুমি। করতো একজনই, তাকে আমি স্বেচ্ছায় জীবন থেকে সরিয়ে দিয়েছি। হানিমুনে ওরা প্যারিস গিয়েছিল, আর আমরা লোকজনের সামনে বলতেও লজ্জা হয় আমার, তবু কিছু অভিযোগ করিনি শুধু তোমার সম্মানের কথা ভেবে। তাতে তো সত্যিটা বদলায় না, তাই না? তুমি কোনোদিনই আমার যোগ্যই ছিলে না। কালকে চলে যাও তাহলে আমার ফ্ল্যাট থেকে। নিজের যোগ্য মানুষকে খুঁজে নাও। এই কথাগুলির পর আর নিজের বেডরুমে তোমাকে সহ্য করতে পারছি না উর্মি। হ্যাভ এ গুড লাইফ। শুনে হঠাৎ উর্মির বড্ড কান্না পেয়ে যায়। ঠিক আছে, চলেই না হয় যাবেও আগামীকাল। উর্মি তুমি? বেলা 11টা নাগাদ আমার ফ্ল্যাটে? কি ব্যাপার? না মানে হঠাৎ? অবাক হয়ে যায় অভি, একটু যেন বিরক্ত। কেন আসতে পারি না? মৃদু হেসে বলে উর্মি। কাজরি কোথায় বাই দ্য ওয়ে? কাল মেসেজ করেছিলাম ওকে আজকে আসবো লিখে, ফোনও করেছিলাম তোলেনি। ভাবলাম দুজনে বেডরুমে ব্যস্ত হয়তো। হাসিটা ফিকে হলেও চোখ মেরে বলে ওঠে উর্মি। ওর আইলাইনার ও মাস্কারা লাগানো চোখগুলি যেন সামান্য ছলছল করছে, চুলগুলো উস্কো খুস্কো। নাও, বাপের বাড়ি চলে গেছে, ঝগড়া হয়েছে আমাদের, আর বেডরুমে রোমান্টিক কিছুই চলছিল না। বোধহয় মেজাজ ঠিক না থাকার কারণে ফোনটা তোলেনি। মৃদু হেসে উত্তর দেয় অভি। যাকগে, তুমি ভিতরে এসো। কি খবর বলো? কাজরি রেগে চলে গেছে? বাহ, সোহমও আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে। বললো ওকে সম্মান না করলে ওর সঙ্গে থাকতে দেবে না। অসহায় মুখে উত্তর দেয় উর্মি, তারপর অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে অভির দিকে। আসলে তুমি সোহমকে বড্ড ব্যঙ্গ বিদ্রুপ করো, ছোট করো, অন্যের সঙ্গে তুলনা করো। এটা আমি বহুবার দেখেছি, তাই ওর রেগে যাওয়াই স্বাভাবিক। ঠিক আছে, আমি কথা বলবো ওর সঙ্গে। গম্ভীর স্বরে উত্তর দেয় অভি। অন্য কারোর সঙ্গে নয়, তোমার সঙ্গে যে বারবার তুলনাটা টানা হয়ে যায় অভি। ইচ্ছে না থাকলেও কি করব বলো, তুমি যে অনন্য। করুণ চোখে বলে ওঠে উর্মি। চোখ সরিয়ে নেয় অভি। সোহমের সঙ্গে আসলে আমার মিলটা বড্ড কম। কোথায় ওর স্ট্যান্ডার্ড আর কোথায় আমার, তুলনাই হয় না। মাঝে মধ্যে মনে হয় তুমি আর আমি বেস্ট ম্যাচ হতে পারতাম, কি তাই না অভি? বলো আমাকে। শুধুমাত্র সোহমকে ভালোবাসি বলেই ছাড়তে পারলাম না আমি। তুমিও কি কাজরির সঙ্গে সুখী? আমার মতো সেক্সি ফিগার তো নয় ওর, এত স্মার্টও নয়। তোমার মতো হ্যান্ডসাম ডাক্তারের ঘরণী হিসেবে কি আদৌ উপযোগী? আকুল হয়ে প্রশ্ন করে চলে উর্মি, এগিয়ে আসে অভির দিকে। এসব আর এখন ভেবে কি লাভ? বহু বছর কেটে গেছে, আমাদের নিজস্ব সংসার গড়ে উঠেছে। উদাস কণ্ঠে উত্তর দেয় অভিরু। উর্মিকে নিয়ে বড্ড ঝামেলা হয় না তোর আর অভির মধ্যে? সত্যি বল। সোহমের প্রশ্নে সংকুচিত হয়ে যায় কাজরি। চুপ করে টেবিলের দিকে তাকিয়ে বসে থাকে। সোহম ওকে কলকাতার এই শপিং মলটিতে ডেকে পাঠিয়েছে, তাই বাপের বাড়ি পৌঁছে দুপুর নাগাদ এখানেই চলে এসেছে। আপাতত দুজনেই ফুড কোর্টে বসে। তোর আর অভির মধ্যে বড্ড নাক গলায় না মেয়েটা? অসহায় দৃষ্টি মেলে আবারও জিজ্ঞেস করে সোহম। কাজরি চুপ এবারও। যতই ভালো বন্ধু হোক, বেস্ট ফ্রেন্ডের বরের কাছে কি কমপ্লেন করাটা শোভনীয়? আমতা আমতা করে বলে, অভির দোষ নেই বলছো? সারাদিন উর্মি উর্মি করতে থাকে, হয়তো আমি ওর যোগ্য হয়ে উঠতে পারিনি। মাথা নিচু করে উত্তর দেয় কাজরি। না রে, এটা যোগ্য অযোগ্যর প্রশ্নই নয় আসলে। তবে তো বলতে হয় আমিও উর্মির অযোগ্য। আসলে ব্যাপারটা কি জানিস? মানুষের ধর্ম হলো যা তার পাওয়া হয়ে গেছে, যা আয়ত্তের মধ্যে, তাকে অবহেলা করে মরীচিকার দিকে ধাওয়া করা। উর্মির মধ্যে বড্ড বেশি মাত্রায় আছে নেশাটা, হয়তো আছে অভির মধ্যেও। আজ যদি ওরা স্বামী স্ত্রী হতো, দেখতিস হয়তো আমার বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে মরতো। একদিনও সঠিকভাবে সংসার করে উঠতে পারতো না। ও কিছুতেই সন্তুষ্ট নয় রে।
দীর্ঘ 6 বছর সংসার করে যথেষ্ট বুঝেছি এই ব্যাপারটা। প্রত্যেক মুহূর্তে আরো বেশি চাইও। হাসি মুখে উত্তর দেয় সোহম। প্রথমবার ভালো করে ওর মুখের দিকে খেয়াল করে কাজরি। কি নিষ্পাপ ও সরল মানুষটা, ম্যাচিওর। এর সঙ্গে এত ঝগড়া কি করে করতে পারে উর্মি? কিভাবে প্রতি মুহূর্তে ডমিনেট করে আনন্দ লাভ করতে পারে, মাথায় ঢোকে না তার। তোমার মনে পড়ে সোহমদা, কলেজ লাইফে উর্মি কতবার মজার ছলে বলেছে তোমার সঙ্গে আমার ভীষণ মিল, দুজনে বিয়ে করলে ভীষণ সুখী হব। স্মৃতি রোমন্থন করতে করতে বলে ওঠে কাজরি। দুজনকে গ্রাম্য মনে করতো, আসলে ব্যাকডেটেড। মনে আবার নেই একবার তো বৃষ্টিতে আমার ছাতায় তোকে জোর করে পাঠিয়ে দিয়েছিল, ও আমার ছাতায় গেলে আবারও ঝগড়া শুরু হবে বলে। হাসতে হাসতে উত্তর দেয় সোহম। কিন্তু ও তো জানতোই না আমি সেই কলেজের প্রথম বছর থেকে তোমাকে রাখি পড়াই, নিজের দাদা মনে করে। জানলো অনেক পরে, আমাদের দুজনেরই বিয়ে হয়ে যাওয়ার পর। আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা। হ্যান্ডব্যাগ থেকে ভীষণ সুন্দর একটা রাখি বার করে বলে ওঠে কাজরি। সোহমের হাতে পরিয়ে দেয় সযত্নে। আবদার করে, খাওয়াও এবার, জম্পেশ করে একটা ট্রিট দাও। তুই সত্যি বড় হোসনি কাজরি। সরল হেসে বলে ওঠে সোহম। অভি যে কি করে তোর সঙ্গে রূঢ় ব্যবহার করতে পারে ভাবলে বিস্মিত হতে হয়। এখনো বোধহয় দেরি হয়নি অভি। আমরা কি পারফেক্ট ম্যাচ হতে পারি না? অভির হাতটা আচমকা ধরে ফেলে উর্মি। দু চোখে অদ্ভুত ব্যাকুলতা। উর্মি, একটু ঠান্ডা হয়ে বসো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার বেস্ট ফ্রেন্ডের স্বামী। তারপরও এই কথাটা বলতে পারলে? স্থির কণ্ঠে প্রশ্ন করে অভি। ও তো চলে গেছে অভি ঝগড়া করে, না হলে বলতাম না। অপ্রস্তুত হয়ে উত্তর দেয় উর্মি। হ্যাঁ, ঝগড়া করেছে, ডিভোর্স করে চলে যায়নি উর্মি। একটু ভেবেচিন্তে বলো কথাগুলো। তুমি না এলে আমি এতক্ষণে রাগ ভাঙিয়ে ওকে নিয়ে চলে আসতাম ওর বাপের বাড়ি থেকে। শুনে যেন একটু হার্ট হয় উর্মি, বলে লাভটা কি বলো নিয়ে এসে? আবার তো ঝগড়া হবে, যেমন আমার আর সোহমের নিত্য হতে থাকে। আসলে তোমরা ম্যাচই করো না, এটুকু স্বীকার করো, যেমন আমরা দুজনেও করি না। আচ্ছা উর্মি, তুমি যদি আমার কাছে চলে আসো, সোহম কিন্তু আর একটা বিয়ে করবে, সুখী হবে তোমাকে ছাড়াই, পারবে মেনে নিতে? এ কথার উত্তরটা আগে দাও, তারপর বাকি আলোচনা। উর্মির দিকে স্থির দৃষ্টি মেলে প্রশ্ন করে অভি। ধুস, কি যে বলো, সোহম করবে আবার বিয়ে? আমার মতো সুন্দরী মেয়ে পাবে কোথায়? ও আমার বিরহে জীবনটা কাটিয়ে দেবে, কনফিডেন্টলি উত্তর দেয় উর্মি। এটাই তো সমস্যা উর্মি, তুমি দুজনকে নিজের করে পেতে চাও, আর এটাই তফাৎ তোমার আর কাজুরির মধ্যে। ও ভালোবাসতে জানে একজনকেই মন প্রাণ ঢেলে, আর তুমি শুধু নেশাগ্রস্ত করতে জানো, চাও সমস্ত পুরুষ তোমার জন্য পাগল হয়ে যাক। কিন্তু এই ধরনের মেয়েরা ভালোবাসার থেকে লোলুপ দৃষ্টির সম্মুখীনই বেশি হয়। জানো কি সেটা? তুমি লাকি যে সোহমকে পেয়েছো, যে তোমাকে সত্যি ভালোবাসে। অভির উত্তরে মাথা নাড়ে উর্মি। যাই বলো তুমি অভি, আমরা দুজনে বেস্ট ম্যাচ, এ কথা তো মানবে। বেস্ট ম্যাচ কাকে বলে উর্মি? আমি তো তোমাকে ভালোবাসিই না। যেদিন থেকে কাজরি আমার জীবনে এসেছে, ওর সমস্ত সমস্ত দোষগুণ ত্রুটি নিয়ে ওকেই ভালোবেসেছি। ওর সহচার্য পেয়ে মদ্যপান ছেড়ে দিয়েছি। ফ্লার্ট করা কাকে বলে ভুলে গেছি। হয়তো একসময় তুমি আমার কাছে কিছুটা হলেও স্পেশাল ছিলে, কিন্তু এখন জাস্ট বন্ধু। মোর প্রিসাইসলি স্ত্রীর সবচেয়ে প্রিয় বন্ধু। আর সেভাবে দেখতে গেলে তোমার বেস্ট ম্যাচ কেউ হতেই পারে না, কারণ তুমি তো কোনো কিছুতেই সন্তুষ্ট নও। সোহমের মতো নির্বিবাদী ছেলে যদি তোমায় সুখী করতে না পারে, আমি তো কোন ছাড়। প্রহসন করে উত্তর দেয় অভি। জানলার দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ আবার ঘুরে তাকিয়ে বলতে থাকে, আর কি বলছিলে তুমি? কাজরি তোমার মতো সুন্দরী নয়, স্লিম সেক্সি ফিগারই তোমার কাছে সৌন্দর্যের ডেফিনিশন বলেই হয়তো সোহমের সাথে নিত্যদিন এত ঝামেলা হয় তোমার। আসলে ওর মনের গভীরতা মাপার কোনো সাধ্যই তোমার নেই উর্মি। আই অ্যাম সরি টু সে। আর নিতে পারে না উর্মি, চঞ্চল হয়ে উঠে দাঁড়ায়। অনেক অপমান করলে অভি, থাক, আর নাইবা করলে চলে যাচ্ছি আমি, বলে ওঠে সে। হঠাৎ বেজে ওঠে ওর মুঠোফোনটা, রিসিভ করে বলে, হ্যাঁ সোহম বলো। হ্যাঁ, বাড়ি ফিরছি আমি, আমাদের বাড়ি। আর একদম ঝগড়া করব না আমি, দেখে নিও। আই লাভ ইউ। আবেগাপ্লুত হয়ে পড়ে সে, তারপর এক ছুটে বেরিয়ে যায় অভির ফ্ল্যাট থেকে। হেসে ফেলে অভি। উর্মি মেয়েটা খারাপ নয়, জানে অভি, আসলে বড্ড খামখেয়ালি। নিজেও জানে না ঠিক কি চায় জীবনে। আরও মনে করে দুনিয়ার সব পুরুষকে অর্জন করার ক্ষমতা রাখেও, তাই একটুখানি অ্যাটেনশন না পেলেই সঙ্গে সঙ্গে রেস্টলেস হয়ে পড়ে, অন্যদিকে ছুটে যায়, কিন্তু অবশেষে সোহমের কাছে দৌড়ে ফিরে যাবে। আজ যদি অভি ওকে
স্বীকার করে ফাঁকা ফ্ল্যাটে বুকে টেনেও নিত, তাও সোহমের কাছে ফিরে যেত। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা গন্তব্য থাকে, দিনের শেষে সেখানেই ফিরতে হয়। অভি তো একটা আকর্ষণীয় মাঝপথের স্টেশনের মতো। আর অভির জীবনের গন্তব্য কাজরি না, শুধু গন্তব্য বলে ভুল হবে, ওর পথ চলার সাথীও তো ওই মেয়েটি। সারা জীবন যে ভালোবাসার জন্য ছটফট করে মরেছে অভি, সেই তো দিতে পেরেছে একমাত্র। উর্মি তো কেবলমাত্র বুকে জ্বালা ধরাতে পেরেছিল এককালে। মুঠোফোনটা হাতে নিয়ে কাজরি নম্বর ডায়াল করতে থাকে অভি। ফিরিয়ে আনতেই হবে ওকে আর বাবুইকে। ভালোবেসে বোঝালে কাজরি ঠিক ফিরে আসবে, জানে অভি। বাজতে থাকে কলার টিউন, প্ল্যান করতে থাকে অভি। ওকে আনতে যাওয়ার পথে ওর জন্য গোলাপি রঙের একটা শাড়ি, ওর পছন্দের সাদা গোলাপি ঝুমকো, আর বাবুইয়ের জন্য রেসিং কার। ও হ্যাঁ, ফেরার পথে ডিনার কাজরির প্রিয় চাইনিজ রেস্তোরাঁয়। ফ্ল্যাটের খোলা বারান্দা দিয়ে ভেসে আসে এক ঝলক ঠান্ডা হাওয়া। ফ্ল্যাটটাও বোধহয় আসলে কাজরির গায়ের সুবাস বড্ড মিস করছে, আর অপেক্ষা করছে এক হ্যাপি এন্ডিংয়ের। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।